এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে, সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে। ইন্ডিয়ারে আপাতত এইটাই ইন্ডিয়ান প্ল্যান, এবং তারা প্রায় সফল হয়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে, খালেদা জিয়া ইন্টারভেন করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা যদিও বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা নিয়ে এসেছে, ঠিক তেমনিভাবে ভারত এবং হাসিনার জন্য, ভারতীয় এজেন্ডাদের জন্য এটা একটা, আমি বলবো, তাদের কপালে একটা আঘাত দেওয়া হয়েছে, তাদের পাছায় লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এক প্রকার তারা ভারতীয় যে এজেন্ডা, গোয়েন্দা, সবাই ডক্টর ইউনূসের কাছে ধরা খেয়েছে, গ্রেফতার হয়ে গিয়েছে, সবাই পরাজিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে ভারতের একদম, আমি বলবো, চোখে আঙুল দিয়ে দেখে দিয়ে হয়েছে যে আমরা আমাদের সকল সমস্যা নিজেরাই সমাধান করব। এই বিষয় নিয়ে আরো তথ্য দেব। এর আগে পিনাকি শহর কয়েকজন আলোচনা শুনবো ডক্টর ইউনূস এবং তারেকের এই বৈঠকের মাধ্যমে ভারত কিভাবে ধরাশয়ী হয়েছে। প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে, সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে। ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে, আমি বলবো না পরাজিত করা গেছে। এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে মনে করতেছে কোন দেশ, নামটা কইয়াই দিই, কাতার। গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে, আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে, আমাদের সমস্যাটা বুঝতে পারছে। অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে, তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি। ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময়, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই। যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে না কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে, যখন আমরা সবাই আসলে এক ছিলাম? রক্তারক্তি হয়েছে, সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়াপন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানুভারিং করার জন্য। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা আর ভারতের দাসত্ব করব না, কথা ক্লিয়ার। তবে গতকালকে কি কি বিষয়ে আলাপ হয়েছে? মূলত 3টা পয়েন্টে আলাপ হয়েছে। কি সেই পয়েন্টগুলা? 1 নাম্বার পয়েন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন। এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল, সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা। বাংলাদেশে যেন খুনি, জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয়। 2 নাম্বার, স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া। তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিছিল। আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই। আর সেইটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে।
এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল, কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে যায় পড়ছে। 3 নাম্বার, জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন। এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে। সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না। তার অসহযোগিতার কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না। আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়। 2 জন মানুষ যেই মত ঐক্যে পৌঁছাইতে 1.5 ঘন্টা টাইম নেন, সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন। এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী। খেয়াল করে দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ, আর এক পক্ষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল। বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন, কিন্তু দুঃখজনক, হতাশাজনক। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের না, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের। কিভাবে? বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন 2 জন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল। একজন প্রফেসর ইউনূস, আরেকজন তারেক রহমান। যেই রাষ্ট্র প্রায় 1 শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে, রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি, জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি, সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে, কোনো আদর্শে না। একজন মহামানবের হাত ধরে, একজন মহাপুরুষের হাত ধরে, একজন বিশাল মানবের হাত ধরে। থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে, গ্রেট ম্যান থিওরি। যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকায় থাকে, আশা আর নির্ভরতা খোঁজে। উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময়, একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে। কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা, বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা, অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি, সাহস, নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায়। একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে, কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন। সমাজ বা রাষ্ট্র না, ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি। তিনি ইংরেজিতে বলছিলেন, দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন, তাই না? বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। কার্লাইলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে, তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো। যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয়, মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে। বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না, ইনস্টিটিউট দাঁড়ায় নাই, যা দাঁড়াইছিল হাসিনা তো ধ্বংস করে দিয়ে গেছে। তো মানুষ যাবে কোথায়? যাবে সেই আশা আর ভরসার কাছে। বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর ইউনূস, আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান। 5ই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনূস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে, আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে। এই বিশ্বাসে মানুষ টিকেছিল। এই বিশ্বাসের মূল্য অনেক, এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ, কিছু শক্তি। কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল, আর 2 জনের ইমেজ ড্যামেজ করছে। প্রফেসর ইউনূসের শেষ সময়, উনি আর কর্মক্ষম থাকবেন কতদিন? উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন, আমরা চাই, কিন্তু বাস্তবতা তো সেটা না। ওনার অনেক বয়স হয়েছে। প্রফেসর ইউনূসকে নিয়ে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপির নেতারা, শীর্ষ নেতারা। তাহলে ক্ষতিটা হয়েছে কার? তারেক রহমানের সবচেয়ে বেশি, কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন। যে সমাজে রাষ্ট্র ব্যর্থ, সেখানে মানুষ এই মহামানব, মহাপুরুষদের খোঁজে। কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয়, তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায়। তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না, আশা ভরসাহীন হয়ে পড়ে। এই প্ল্যানটা কার? এইটাই ইন্ডিয়ান প্ল্যান, এবং তারা প্রায় সফল হয়ে গেছিল। আল্লাহ বাঁচাইছে, খালেদা জিয়া ইন্টারভেন করছেন। দেখেন, আপনারা হয়তো অনুমান করেন যে বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কথা সত্য। আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে।
সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রফেসর ইউনূস স্যার আপনারে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায় দেওয়ার, ওইখানে যাইতেছে বাংলাদেশ, এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে, বিএনপির জন্য তো হবেই। উনি আমার কথা না রাইখা ভুট্টো সাহেবের কথা রাখছিলেন। আমার খারাপ লাগছিল, এই জন্যে না যে উনি আমার কথা রাখেন নাই, আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের পলিটিক্যাল ভরসাকে আমি প্রোটেক্ট করতে পারলাম না। আমি চেষ্টা করছিলাম, ওনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওনাকে পছন্দ করি, আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি। আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে। আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনার একটা রাজনীতি আছে, আমি জানি, আই রেসপেক্ট ইট, অ্যান্ড আমাদেরও একটা আছে, আপনি আপনার রাজনীতিটা করেন, আমাদেরকে আমাদেরটা করতে দেন। আমি থমকে গেছিলাম ওই কথাটা শুনে, কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় ধরছিলাম। আপনারা জানেন আমি প্রফেসর ইউনূসের সরকারের শ্যাডো ক্যাবিনেট বানাইছিলাম। সেই শ্যাডো ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন। আমি তীব্র সমালোচনা করতাম প্রফেসর ইউনূসের সরকারের, কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে। তখন আমি আমার রোল বদলাইলাম। অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে, আমি কেন সমালোচনা থেকে প্রফেসর ইউনূসের পাশে এসে দাঁড়ালাম। এটাই কারণ ভরসাহীন হইয়া আশারে আঁকড়ায় ধরা ছাড়া তো উপায় নাই। যারা আমাকে ঘনিষ্ঠভাবে ফলো করেন তারা জানেন, খেয়াল করছেন, গতকালের এই যে টার্নিং পয়েন্ট বলতেছে বিএনপি, এই পয়েন্ট নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি। আমি সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি। আমি ইতিহাসের সেই দায়িত্ব পালন করছি। এখন তারেক রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন। আমার কাছে আসার দরকার নাই, আমি সবসময় আপনাদের শুভকামনা করব। দলে ওদের স্পেস দেবেন না, দলে ক্ষতি করবে তারা। দেখেন এই যে এই মিটিং হইল, এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশীলব ডক্টর খলিল, ওনার বিরুদ্ধে কি স্মেয়ার ক্যাম্পেইনটা চালানো হয়েছে। উনি যেন কাজ ছেড়ে দেশ ছেড়ে চলে যান, এই ব্যবস্থা করছিল কেউ কেউ। কারা কারা করছিল আপনারা জানেন, আমি তাদের নাম করতে চাই না। ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কে করতো? এই কাজটা যেন কেউ করতে না পারে, এই কাজটা যা হতে যাচ্ছে, সেই জন্য ঠিকানি ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাঠি নাড়ছে, চন্দন নন্দী হুক্কা হুয়া করছে, আর এই দিক থেকে ক্যা হুয়া করছে। চিনে রাখেন তাদের, ওদের ব্যবস্থা করতে হবে। এরা বাংলাদেশের শত্রু, ওরা ইন্ডিয়ার লেসপেন্সার, ওরা ইন্ডিয়ার শক্তি। আমি কখনো বিএনপি করিনি, করবো না। বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপির সমালোচনাই করব, অপোনেন্টই থাকবো। কিন্তু আমি বিএনপির শত্রু না, আমি অপোনেন্ট। এইটা মাথায় রেখেন, পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাৎ আছে। আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু, হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু, বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট, শত্রু না। বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট, শত্রু না। এখন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে, বা এনসিপি কি লাগে, বা এবি পার্টি কি লাগে। আমি বলবো এবি পার্টি এলাই, আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে, এক্সচেঞ্জ হয়। এনসিপি বা জামাত সম্ভাব্য এলাই, এখনো এলাই হয়ে ওঠেনি, এখন এলাই বলতে পারতেছি না। এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছাইতে হয়। যাই হোক, পরিশেষে আমি চাইবো তারেক রহমান আর প্রফেসর ইউনূস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন। যতদিন না আমরা ইনস্টিটিউটগুলো গড়তে পারি, তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক, জাতি আশ্বস্ত হোক, জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক, পুরো জাতি আপনাদের পিছনে থাকবে। আমি সেক্রেটারি জেনারেল জি কন্টিনিউ করুন প্লিজ। জি ওকে, আচ্ছা মূলত এখন মিশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। সেই সাথে আজকে যারা আমাদের প্রোগ্রামটি শুনছেন কিংবা দেখছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মূলত দেখুন মিশন ভাই, এখন আমাদের সামনে 4টি পেন্ডিং বিষয় আছে। একটি হচ্ছে জুলাই চার্টার, একটি হচ্ছে সংস্কার, একটি হচ্ছে বিচার এবং একটি হচ্ছে নির্বাচন। সো এই 4টি বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আসলে আমরা শেষ করে তারপর নির্বাচনের দিকে যেতে চাই। এটা হচ্ছে আমরা যারা 30টি রাজনৈতিক দল আমরা যারা একটি জোট তৈরি করেছি, যেটি ঈশান ভাই আপনি কেমন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আগে শুনতে পাইনি কিছুক্ষণের জন্য। ওকে মিশন ভাই, আমি একটু আবার রিপিট করছি।
সেটি হচ্ছে আমরা আমরা 30টি রাজনৈতিক দল আমরা একটি জোট করেছি, যেটি নাম দিয়েছি জাতীয় সংস্কার জোট। তো এখানে খেয়াল করতে হবে যে এখানে জাতীয় একটি শব্দ আছে, সংস্কার একটি শব্দ আছে এবং জোট। তো আমাদের মেইন কথাই হচ্ছে যে আমরা সংস্কারকে আমরা আসলে প্রাধান্য দিচ্ছি এবং আমাদের সামনে 4টি বিষয়কে আমরা সামনে রেখে আমরা আগাচ্ছি। একটি হচ্ছে জুলাই চার্টার, একটি হচ্ছে সংস্কার, একটি হচ্ছে বিচার এবং আরেকটি হচ্ছে নির্বাচন। সো আমরা যেটি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই স্টেপ বাই স্টেপ আসলে কাজগুলো সম্পন্ন করার পরেই যেন আসলে আমরা একটা নির্বাচনের দিকে যাই। কারণ আমরা যদি আপনার জুলাই চার্টার ছাড়া আসলে এখানে অনেক কিছু সিদ্ধান্তের একটি বিষয় আসবে, দেন আপনার সংস্কারের বেশ কিছু বিষয়াদি আছে এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়ার একটা বিষয় আছে এবং দেন হচ্ছে নির্বাচন। কারণ আপনাকে একটি কথা বলি যে বর্তমানের যে বাংলাদেশের চিত্র, আপনি যদি বলেন যে বর্তমানে এই মুহূর্তের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যা কিছু ছিল এখন শুধুমাত্র সেই সব কিছুই একদম বিএনপির দখলে আছে। আমি আপনাকে আবারও বলছি, একদম একদম আওয়ামী লীগের যা কিছু ছিল এ থেকে জেড পর্যন্ত আওয়ামী লীগের যা ছিল, আমি যদি বলি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাট, ঘাট, বাজার, গণশৌচাগার থেকে শুরু করে একদম আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত সবই এখন বিএনপির দখলে। ইভেন আমি গতকালকে আমি যখন আমার যে নির্বাচনী এলাকা ময়মনসিং নান্দাইল, আমি গতকালকে দেখেছি বাজারের ইজারা নিয়ে কিন্তু 2 গ্রুপের মধ্যে এখন কোন্দল হচ্ছে। এখন সারা বাংলাদেশে যে কোন্দলগুলো দেখছেন, যত আপনার যত রকমের অপকর্ম, অন্যায়, অবিচার যা কিছু হচ্ছে, সবকিছু কিন্তু এককভাবে দায়ভার নিতে হবে বিএনপিকে। কারণ গত 8 মাস ধরে 5 অগাস্টের পরে আপনি ভালো করেই জানেন যে বিশেষ করে আওয়ামী রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা অনেকেই পালিয়ে গেছেন, অনেকেই কিন্তু আপনার একদমই নিশ্চুপ আছেন। কিন্তু হোল বাংলাদেশে, সারা বাংলাদেশের গ্রাম গঞ্জে, আনাচে কানাচে সব জায়গায় কিন্তু একটা দখলদারিত্ব চলছে এবং সবকিছু অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই অবস্থায় যদি নির্বাচন হয়, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কোনোভাবেই সম্ভব না। কারণ জাতি প্রস্তুত না নির্বাচনের জন্য, নির্বাচন কমিশন প্রস্তুত না নির্বাচনের জন্য, নির্বাচনের যারা স্টেক হোল্ডার, আমি যদি বলি নির্বাচন কমিশন এবং হচ্ছে আপনার যারা রাজনৈতিক দল এবং হচ্ছে যিনি নির্বাচন করবেন, যিনি প্রার্থী এবং হচ্ছে জনগণ যারা ভোট দিবেন, এখন পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করতে পারছে না যে এই পরিস্থিতিতে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। কারণ একটা রাজনৈতিক দলকে আমরা ফেসিস যাদেরকে বলেছি, যাদেরকে আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের সঙ্গে এখন বিএনপির আসলে কোনো পার্থক্যই জনগণ খুঁজে পাচ্ছে না। বরঞ্চ তারা এখনো রাজনীতিতে, এখনো রাজনৈতিক ক্ষমতায় আসেইনি, সরকারে তারা আসেইনি। বিএনপি বলতেছে যে আমরা তো তাদেরকে বহিষ্কার করতেছি, এখন তাদের বিচারের আওতায় নেওয়ার দায়িত্ব তো সরকারের, আমাদের তো না 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 এইটা এইটা এটা আমার কথা হচ্ছে, আমি আপনাকে যদি বলতে চাই যে আজকে যেটি হওয়া দরকার ছিল, ধরুন একটা কলেজের ধরুন আপনার সভাপতির পদে একজন আওয়ামী লীগের ছিলেন, তাকে আপনি বহিষ্কার করেছেন। আপনি যদি সেইখানে একজন নির্দলীয়, আপনি যদি এখন যেহেতু আপনাদের হাতে, আপনারা যদি এখন গোটা রাজনীতিতে এককভাবে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা যদি সেখানে আপনার দলের কাউকে না বসিয়ে, আপনারা যদি এখানে একদম নির্দলীয় কিংবা নিরপেক্ষ একজন শিক্ষাবিদকে যদি আপনি সেই কলেজ কমিটির কিংবা স্কুল কমিটির প্রধান করতেন, তখন কিন্তু লোকজন আপনার পার্থক্যটা বুঝতো যে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কি। এখন সবাই যেটা গ্রামে গঞ্জে বলছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির আসলে মূলত কোনো পার্থক্য নেই, আসলে দুটো দল, একটি বাংলা শব্দ, একটা ইংরেজি শব্দ কিংবা উর্দু শব্দ, আর হচ্ছে পার্থক্য হচ্ছে দল এবং লীগের মধ্যে, কোনো পার্থক্য কিন্তু নেই। সো সেই জন্য আমার মনে হয় যে প্রফেসর ইউনূস যাই বলুক না কেন, এবং এই যে আপনারা যেটি বলছেন যে লন্ডনে যে মানে যৌথ যে সাক্ষাৎটি হয়েছে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের, এবং তারা যেটি বলেছেন যে হ্যাঁ, যদি সংস্কার কিংবা জুলাই চার্টার কিংবা বিচার প্রক্রিয়া যদি কিছু সম্পন্ন করা যায়, তাহলে হয়তো আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব কিংবা রমজানের আগে নির্বাচন করা সম্ভব। আমার মনে হয় যে কোনোভাবেই এই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না, কারণ এখনো কিছুই হয় নাই এখন পর্যন্ত। একদম টোটাল আপনাকে মাঠের চিত্র বুঝতে হবে। মিশন ভাই, আমি আপনাকে একটা কথা বলি যে আমরা বারবার একটা কথা বলছি যে 5 স্টার হোটেলে বসে কিংবা গণভবনে বসে কিংবা যমুনাতে বসে আসলে বাংলাদেশের মতো 18 কোটি 20 কোটি মানুষের একটি দেশের রাষ্ট্র চালানো সত্যি ভীষণ কঠিন, যেখানে আপনার আমাদের যেহেতু আপনার প্রাদেশিক সরকার ব্যবস্থা কিংবা ফেডারেল গভর্নমেন্ট যেহেতু নেই,
সো সেইখানে আপনি ঘরে বসে আপনি চিত্র পাচ্ছেন না কিন্তু। সো আমার মনে হয় যে আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে নির্বাচন, আমার মনে হয় যে কোনোভাবেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, কারণ একদমই প্রস্তুত না, নির্বাচনের স্টেক হোল্ডার যারা আছেন কেউই প্রস্তুত না আসলে এই মুহূর্তে। আপনারা আপনাদের দলে আপনারা কিছুদিন আগে একটা আলোচনা সভা করেন, সেখানে আপনারা বলেছেন যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাসন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। এখন আপনারা চান যে সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন হোক, এটার আসলে ডেডলাইনটা কোথায়, নাকি অ্যাজ লং অ্যাজ ইট টেকস? জি, আপনি শুনতে পাচ্ছেন প্রফেসর খান? জি, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? আমি আমার প্রশ্নটা মিশন ভাই আপনাকে মিস করছি, আমার মনে হয় যে নেটে কোনো প্রবলেম হচ্ছে। জি জি, না না, আমি বলতে চাইছিলাম যে আপনার কথাগুলো মিস করেছি। না, আমার প্রশ্ন ছিল যে আসলে এই সংস্কারের জন্য আপনারা কতদিন সময় চান? এটা কি আনলিমিটেডের জন্য নাকি? এটা কি আপনারা আনলিমিটেড সময় চান, নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে প্রফেসর খান? মিশন ভাই এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কথাগুলো মিস করেছি আমি। জি, তো এই সংস্কারটা কতদিন লাগতে পারে বলে আপনি মনে করেন? এখন দেখুন, আপনি যে কথাটি বললেন যে আমাদের দুটো স্লোগান আছে এখানে, একটি হচ্ছে যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র, সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্র যাবে নির্বাসন, এবং হচ্ছে সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের হবে পুনর্বাসন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। এখন এখানে দেখুন আসলে আপনি যে কথাটি বলছেন যে কতদিন সময় লাগবে, আমরা তো সেই যৌক্তিক সময়টুকু দিতে যাচ্ছি। আপনি 17-18 বছরের যে আপনার গণতন্ত্রহীনতা, কিংবা যে আপনার যে রাজনৈতিক যে আপনার একজন আরেকজনের প্রতি যে অবিশ্বাস, কিংবা সার্বিক যে পরিস্থিতি, ভোটের যে অবস্থা, এবং এইটাকে আপনি যদি বুঝতে হয়, এখন দেখুন এইটাকে আপনি যদি গ্রাম বাংলার যে অবস্থানটা যদি দেখেন, সেখানে যেটি বিরাজমান সেটি হচ্ছে যে, আমি আবার আপনাকে বলছি, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো যে যা ছিল তাই তো আছে, কোনো পরিবর্তন তো, আমি আপনাকে বললাম কোনো পরিবর্তন তো হচ্ছে না, কোনো পরিবর্তন নাই। মানে টোটাল আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা, আমি আপনাকে যদি বলি একটা উপজেলায়, যদি আমি একটা কথা বলি, আপনার উপজেলায় আপনার উপজেলার যে প্রশাসন মেয়র এবং ইউনিয়ন পরিষদের মেম্বার, বিশাল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, জি বলুন। ওকে, সো এইখানে তো আসলে আপনার এখানে তো কোনো পরিবর্তন দেখছি না। মানে আপনি যে নির্বাচনটি করবেন, আপনি নির্বাচনে যে প্রস্তুতি নেবেন, সেখানে আপনি কাদেরকে নিয়ে নির্বাচন করবেন? জনগণকে নিয়ে তো নির্বাচন করবেন। তো জনগণ তো এখন প্রস্তুত না, কারণ তারা এমন একটা গোলকধাঁধায় পড়ে গেছে যে আমরা তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। যে কথাগুলো আমরা এতদিন বলেছিলাম যে বাংলাদেশে আমাদের যে একনায়কতন্ত্র, কিংবা যে ফেসিবাদ, কিংবা আপনার যে দুর্নীতি, লুটতরাজ, কিংবা পরিবারতান্ত্রিক রাজনীতি, নেপোটিজম, ডাইনেস্টি, স্বজনপ্রীতি, অর্থ পাচার, যা কিছু হয়েছে, আমাদের একটা ধারণা ছিল যে এই ফেসিস্টের পতনের পরে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো প্রতিটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে। কিন্তু আমরা তো কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না। সেম, শুধুমাত্র ধরুন আপনি ছিলেন, আপনার জায়গায় আমি এসেছি, এই তো পরিবর্তন, কোনো কিছুই নাই, অ্যাজ ইট ইজ সবকিছু চলছে। তাহলে আপনি আমাকে বলেন যে পরিবর্তনটা কোথায়? এখন আপনি যাদেরকে নিয়ে নির্বাচন করবেন, আপনার যে স্টেক হোল্ডার যারা আছেন, প্রশাসন কি প্রস্তুত নির্বাচন করার মতো? একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার মতো বাংলাদেশের প্রশাসন কি এই মুহূর্তে প্রস্তুত? আমার তো মনে হয় না। নির্বাচন কমিশন কি প্রস্তুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার জন্য? তারা কি প্রস্তুত? মোটেই না। এবার আসি যে রাজনৈতিক দল কারা নির্বাচন করবে, আপনি আমাকে বলেন। বিএনপি, জামাত, এনসিপি, এটা তো কোনো অস্তিত্বই নাই। আপনি জামাত ইসলামের কত পার্সেন্ট ভোট আছে? কয়টা জায়গায় তার প্রার্থী আছে? আপনি আমাকে বলেন। এনসিপির কথা বলছেন, এনসিপি তো এখন পর্যন্ত কোনো জেলা কমিটি করতে পারে নাই, কোনো বিভাগীয় কমিটি তাদের নাই। তারা তো ঢাকাতে বসে কয়েকজন, তাদের নেতা কে? হু ইজ দেয়ার লিডার? আপনি আমাকে এনসিপির একটা লিডারের নাম বলেন। এনসিপি নেতৃত্ব করা দিচ্ছে নাহিদ ইসলাম, না, এটা কয়জন লোক তাদের সঙ্গে আছে? এটা দেখুন,
দেখুন মিশন ভাই, একটা জিনিস মনে রাখবেন যে বিপ্লব বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান এক জিনিস আর রাজনৈতিক দল কিন্তু আরেক জিনিস, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি আপনি দেখুন বিএনপিও কিন্তু কিংস পার্টি, বিএনপিও কিন্তু এইভাবেই জন্ম হয়েছে, আপনার জাতীয় পার্টিও কিন্তু কিংস পার্টি, এভাবেই জন্ম হয়েছে। এবং আপনি দেখুন আজকে যার কথা আপনি বলছেন, এনসিপির কথা বলছেন, এনসিপিও কিন্তু কিংস পার্টি, তাদেরও কিন্তু এইভাবেই জন্ম হয়েছে। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে কতজন লোক তাদের সঙ্গে আছে। আমি তো আজ পর্যন্ত কোথাও দেখি নাই যে এনসিপির কোনো কমিটি হয়েছে, কোনো জেলা কমিটি হয়েছে, কিংবা তাদের সঙ্গে কোনো লোকজন আছে, কিংবা 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তাদের একটা প্রার্থীর নাম আমাকে বলেন তো। কিংবা আপনি যে জামাত ইসলামের কথা বলেন, ঠিক আছে, জামাত ইসলাম তাদের তাদের কয়টা মানে তাদের কতগুলো আসনে তাদের লোকবল আছে, এবং তারা কি পারবে বিএনপির সঙ্গে গিয়ে আপনার বিএনপির যে অবস্থান, আমি আপনাকে বলি একটা উপজেলায় কিংবা একটা নির্বাচন এলাকায় যখন সবই তাদের নিয়ন্ত্রণে, আমি তো আবার বলছি আপনাকে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাট ঘাট এমন কোনো জায়গা নাই, এমন কোনো কমিটি নাই, বাজার কমিটি সমস্ত কিছু তাদের হাতে। তো সেখানে গিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন, আপনি কিভাবে ভোট চাইবেন? সব জায়গাতেই তো তারা বসে আছে, সবই তো তাদের দখলে। এখানে যদি আমি বিএনপির পক্ষ থেকে বলি, বিএনপির অনেক জনপ্রিয়তা, এটা তো বিএনপির দোষ না। এখন আপনি যে বলতেছেন যে বিএনপি সব জায়গায় চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু আপনি যেমন দেখতেছেন পাবলিকও তো দেখতেছে, তাই না? তো যদি নির্বাচনের আয়োজন হয় পাবলিক ভোট দিবে না, তাহলে তো হয়ে গেল। না আমি তো শেষ করি। আপনি এই সংস্কারের অজুহাতে, চাঁদাবাজির অজুহাতে তো আপনি একটা দেশের নির্বাচনকে আটকে রাখতে পারবেন না। সংস্কার তো নির্বাচিত সরকার গেলেও করতে পারে। এবং আপনি প্রফেসর খান এখন যেভাবে আপনি যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আপনি সংগ্রাম করেছেন অনলাইনে রাজপথে, এখন আপনি বর্তমান সরকারের সময় সংগ্রাম করতেছেন, আপনি ভুল ত্রুটি ধরে দিচ্ছেন। বিএনপি ক্ষমতা আসলেও আপনি থাকবেন, আপনি তো সমালোচনা করতে পারবেন, কিন্তু আপনি তো নির্বাচনটা আটকে রাখতে পারেন না। কি মনে হয় আপনার? না, নির্বাচন এখানে তো নির্বাচন আটকানোর তো কিছু নাই মিশন ভাই। আপনি নির্বাচন যে করবেন, নির্বাচনের যে একটা পরিবেশই তো তৈরি হয় নাই, আপনি কিভাবে নির্বাচনটা করবেন? আপনার কি মনে হয় যে কোনো একটি রাজনৈতিক দল, আমাদের মতো ছোট দলগুলো, আমরা কি পারবো ওখানে গিয়ে ভোট চাইতে? আমরা কি পারবো সেখানে গিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে? কারণ সবই তো তাদের নিয়ন্ত্রণে। আমি সেই কথাটাই বলছি যে এইখানে জি কেন না, মানে আমি সেই কথাটাই বলছি যে আপনি কিভাবে পারবেন? কারণ আমি তো বললাম আপনাকে, আপনি যেখানে যাবেন বাংলাদেশের, এখন আমি তো বললাম, আপনি যদি এই মুহূর্তে নির্বাচন দেন, আপনি 300 আসনে আমার মনে হয় যে 10 থেকে 15টা কিংবা সর্বোচ্চ হয়তো 20টা আসন হয়তো আপনার বিএনপির হয়তো বাইরে চলে যাবে, বাকি সবগুলো আসন 280টা আসন বিএনপি পাবে। আপনি লিখে রাখেন। কারণ আপনি কিভাবে যাবেন? আপনি যখন এলাকায় যাবেন, আপনি যখন ভোট চাইবেন, আপনি তাদের সঙ্গে কিভাবে পারবেন? কারণ তাদের হাতে এখন লক্ষ না কোটি কোটি টাকার মালিক এক একজন। আপনি তাদের সঙ্গে পোস্টার দিয়ে পারবেন না, ব্যানার দিয়ে পারবেন না, ফেস্টুন দিয়ে পারবেন না, মাইকিং করে পারবেন না, আপনি তাদের সঙ্গে মিছিল করে পারবেন না, প্রচার প্রচারণায় পারবেন না। তো আমরা তো সংস্কার সেই জায়গায় যাচ্ছি যে আপনি কোনো হুন্ডার বহর চলবে না, আপনি পোস্টার লাগাতে পারবেন না, ব্যানার লাগাতে পারবেন না, ফেস্টুন লাগাতে পারবেন না। আপনার সংস্কার তো প্রয়োজন, না হলে আপনার সঙ্গে আমি কিভাবে পারবো? আপনি একটা ছেলেকে পাচার করেছেন, আওয়ামী সরকারের একজনকে পাচার করেছেন 2 কোটি টাকা খরচ, 2 কোটি টাকার বিনিময়ে। আপনার কাছে এখন পুরা উপজেলার সব আপনার হাতে, কোটি কোটি টাকার আপনার হাতে এখন সমস্ত লেনদেন আপনার মাধ্যমে হচ্ছে। সো আপনার সঙ্গে আমি যখন নির্বাচনে যাব, আপনি যদি সংস্কার যদি না করেন, আমি আপনার সঙ্গে কিভাবে পারবো? আপনি তো পোস্টার দিয়ে পুরো উপজেলা ছেয়ে ফেলবেন, মাইকিং করবেন 24 ঘন্টা, আপনার লক্ষ লক্ষ লোক আপনার কাজ করবে, কারণ আপনি 2 হাতে টাকা খরচ করবেন। সো আমি কিভাবে আপনার সঙ্গে পারবো? আমি তো একটা ব্যানার করার ক্ষমতা আমার নাই, আমার তো একটা মঞ্চ করার ক্ষমতা আমার নাই, পোস্টার লাগানোর ক্ষমতা আমার নাই। আপনি তাদের সঙ্গে কিভাবে পারবেন? সো আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে প্রচার বলেন, প্রচারণা বলেন, আপনি সবকিছুতে আপনি তার সঙ্গে কোনোভাবেই পারবেন না। বাট সংস্কার যদি হয়, যেমন আমরা যেটি বলছি যে আপনার ভোট কেন্দ্রের ভিতরে আপনার পোলিং এজেন্টের কোনো প্রয়োজন নাই, আমরা চাচ্ছি ভোটের দিন সমস্ত, যেহেতু সরকারি ছুটি, আপনি ভোট দিয়ে বাসায় চলে আসবেন, আপনি রাস্তায় কোনো জটলা করতে পারবেন না, আপনি 6 জনের বেশি আপনি একসঙ্গে হতে পারবেন না। আপনার যদি আপনি যে এলাকার ভোটার, সেই এলাকার যদি আপনি ভোটার না হন, ওই এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি এলাকায় থাকতে পারবেন না। সো আপনাকে যদি ইভেন আপনি চাইলেই লক্ষ লক্ষ পোস্টার ছাপাতে পারবেন না। নো, আপনার টাকা আছে, আপনি 10 লাখ পোস্টার ছাপাবেন, নো, এটা হবে না। আমরা ওই জায়গাগুলোয় সংস্কার চাচ্ছি।
আমরা চাচ্ছি যাতে একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু প্রয়োজনে নির্বাচন কমিশন তারা উদ্যোগ নেবে, তারা একটা পোস্টার করবে যেখানে রাজনৈতিক দলের প্রত্যেকের ছবি থাকবে। কিন্তু আপনি যদি একদম ওপেন করে দেন তাহলে আপনি এখন তো তাদের সবকিছুই তাদের দখলে। আমি তো বলছি যে টোটাল আওয়ামী লীগটাই এখন মনে করেন যে বিএনপি গেইন করতেছে, বরং এখন ডাবল পাওয়ার হয়েছে। এখন মনে করেন যে এটা হচ্ছে ডাবল শক্তি। একদম মনে করেন আওয়ামী লীগের যা ছিল এবং বিএনপির যা ছিল দুইটা মিলে এখন আবি হয়ে গেছে। আওয়ামী লীগ আর বিএনপি বলে এখন সমস্ত কিছু তাদের হাতে। এইখানে আমি আবারও আপনাকে রিপিট করছি, আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন 280টা সিট পাবে বিএনপি, আপনি লিখে রাখেন। কারণ কারো এনসিপির কথা বলছেন, কারো বাবার ক্ষমতা নেই তাদের সামনে গিয়ে দাঁড়ানোর। আপনি না শক্তি দিয়ে পারবেন, না অর্থ দিয়ে পারবেন, না জনমত দিয়ে পারবেন, না জনগণ দিয়ে পারবেন। এক একটা উপজেলায় তাদের 4টা-5টা করে গ্রুপ, তারাই এখন ধরেন তারা তাদেরকে নিয়ে লুটপাট নিয়ে ব্যস্ত। সো সংস্কার ছাড়া আপনি নির্বাচন যদি দেন, এই নির্বাচন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর একটা নির্বাচন হবে। ওই যে আপনার যেটা গত 7 জানুয়ারি নির্বাচন একটা হয়েছিল, তুমি আমি এবং ডামি, এবারও তাই হবে। দেখবেন যে আমি তুমি আর ডামি, দেখবেন যে 3জন প্রার্থী, একজন বিএনপির, আরেকজনও বিএনপির, স্বতন্ত্র বিএনপির। সো আলটিমেটলি এরকমই হবে। এনসিপি কি করবে? তাদের তো কোনো নেতাই নাই এখানে। জামাত ইসলামের কয়টা ভোট আছে আপনি আমাকে বলেন, কয়টা জায়গায় তাদের কত পার্সেন্ট তাদের ভোট আছে? আর আমাদের মতো দলগুলো যারা আছে, আমার মনে হয় যে এইটা একদম টোটালি আমরা আসলে ঢুকতেই পারবো না ওখানে। তাদের আপনি গিয়ে দেখবেন, উপজেলায় গিয়ে দেখবেন যে গ্রামে গঞ্জে ডানে বামে উপরে নিচে সব জায়গায় দেখবেন তাদের পোস্টার, তাদের ব্যানার, তাদের ফেস্টুন। ইভেন আপনি লাগাতেও পারবেন না। আমি গত 9 দিন আমি আবার এই ঈদের ছুটিতে আমার গ্রামের বাড়িতে ছিলাম। ইতিমধ্যে আমি দেখে আসি বিএনপি এবং জামাতের তারা উপজেলার প্রত্যেকটা ভালো ভালো জায়গা তারা কিন্তু দখলে নিয়ে নিয়েছে। তারা আপনার বড় বড় ফেস্টুন দিয়েছে, ব্যানার দিয়েছে। আপনি লাগাবেনটা কোথায়? না ওটা খুলতে পারবেন, না আপনি লাগাতে পারবেন কোথাও। সো আলটিমেটলি মিশন ভাই, সংস্কারের কোনো বিকল্প নাই। আমরা সংস্কার চাচ্ছি। আমরা শুধু এই নির্বাচনের সংস্কার না, আমরা সংবিধানেরও কিছু সংস্কার চাই, প্রশাসনে কিছু সংস্কার চাই, বিচার ব্যবস্থায় কোনো কিছু সংস্কার চাই, নির্বাচন ব্যবস্থায় আমরা বড় ধরনের সংস্কার চাই। আপনি দেখুন আমাদের সময় নির্বাচনের দিন কি হয়। আপনি দেখবেন যে নির্বাচনের দিন যার অর্থ আছে, সম্পদ আছে, আপনি দেখবেন যে ভোট কেন্দ্রের আশেপাশে সমস্ত তাদের লোকজন। আমার কথা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশে যে নির্বাচনগুলো হয়, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা যতই ভারতকে গালিগালাজ করি না কেন, তাদের নির্বাচনী ব্যবস্থা বিশ্বের অন্যতম একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা। সেখানে ভোটের দিন একটা লোক রাস্তায় পাওয়া যায় না, সমস্ত দোকানপাট বন্ধ থাকে, আপনি একটা চা খাওয়ার দোকান খুঁজে পাবেন না। এবং সেটাই হওয়া উচিত। আমি তো মনে করি যে আমাদেরও উচিত যে শুধুমাত্র ফার্মেসি গুলা ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখা উচিত, যাতে আপনাকে ছুটি দেওয়া হয়েছে, আপনি পরিবার পরিজন নিয়ে আপনি একটি ভোট উৎসব করবেন। আপনি ভোট দিতে যাবেন, ভোট দিয়ে বাসায় চলে আসবেন, দেন আপনি অপেক্ষা করবেন যে কারা জয়ী হচ্ছেন কিংবা কখন গণনা হবে। কিন্তু আপনি সেখানে মাসল পাওয়ার করবেন, বাইক নিয়ে ঘুরে বেড়াবেন, গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন, দলবল নিয়ে করবেন, প্রয়োজন নাই। আমরা চাচ্ছি ভোটের দিন একদম একটা লোক যিনি ওই এলাকার ভোটার না, সেজন্য তার এলাকা ছেড়ে চলে যায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভোটের দিন ভোট দিয়ে সে সোজা বাসায় চলে আসবে, রাস্তায় তার কোনো অ্যাক্টিভিটিস নাই, সে রাস্তায় 10 সেকেন্ড থাকতে পারবে না। নাম্বার 3, সমস্ত দোকানপাট, খাবার দোকান থেকে শুরু করে শুধুমাত্র হসপিটাল, অ্যাম্বুলেন্স আর যে ফার্মেসি গুলো ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। একটা লোক রাস্তায় থাকবে না, যিনি শুধু যাবেন, ভোট দিবেন, ভোট দিয়ে উনি চলে আসবেন। এবং ভোট কেন্দ্রের সামনে কোনো জটলা, কোনো কিছুর প্রয়োজন নাই। আমি আমার ভোট কোথায় দিব এটুকু যদি আমার যোগ্যতা না থাকে, আমি আগে বুঝে নিব। বাট আপনি সেইখানে যাওয়ার পরে পুলিং এজেন্ট, আপনি তাকে ভয় দেখাবেন, আপনি চেহারা দেখে রাখলাম, তোমাকে কিন্তু দেখলাম, মনে রাখলাম, দেখা হবে কিন্তু মাঠে ময়দানে। সো এই ধরনের কথা আমরা শুনতে চাই না। আমি ভোট দিতে যাব, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আমি চলে আসবো। সো এই পরিবর্তনগুলো তো আমরা চাই। আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্য চাচ্ছি। আমরা চাচ্ছি একই ব্যক্তি যেন 2 বার প্রধানমন্ত্রী হতে না পারেন। আমরা চাচ্ছি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন দলের প্রধান না হন। সো এই ধরনের পরিবর্তনগুলো তো আমরা চাচ্ছি। এখন এই ধরনের সংস্কারগুলো যদি না হয়, আপনি কিভাবে নির্বাচন করবেন? সেই কথাটাই আমি বলছিলাম আপনাকে। জি না, এখানে প্রফেসর খান, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমাদের রাজনীতির ভিতরে একটা অর্থনৈতিক একটা 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 দুর্নীতিগ্রস্ত অর্থনীতি ঢুকে গিয়েছে। আপনি দেখেন যে গ্রামের গঞ্জেরও হাটে বাজারে কমিটি আছে, কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা টাকা পয়সা নেয়, চাঁদা তোলে, নিজেরা ভাগবাটোয়ারা করে, মানে সর্বত্র প্রতিটা জায়গায় জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি। এখন আপনি ঠিকই বলেছেন যে
যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, এখন ওইটা বিএনপির কাছে হস্তান্তর হয়েছে, সব জায়গায় না, বিশেষ করে শহরে একটু কম, গ্রামে বেশি। সব জায়গায়, আমি সরি আপনার সঙ্গে ইন্টারাপ্ট করলাম, সব জায়গায়, এভরিওয়্যার। আপনি কোথায় বলতেছেন নাই? আমি আবারও বলছি, একদম এ টু জেড। সরি আপনার সঙ্গে, বিনয়ের সঙ্গে আমি প্রতিবাদ জানাচ্ছি, শহরে হোল বাংলাদেশে একদম প্রত্যেকটা জায়গায় তাদের দখলে। আপনি আমি দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারত কিভাবে পরাজিত হয়েছে। আমরা চাই এভাবে ভারত সারা জীবন পরাজিত হোক। যদি আমাদের রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছেন তারা যদি ঠিক থাকে, তারা যদি নিজের দেশের প্রতি ওয়াদাবদ্ধ থাকে, নিজের দেশের প্রতি যদি তারা কমিটমেন্ট ঠিক রাখে, আর যদি তারা বিদেশিদের কাছে গিয়ে দণ্ড দেয়, তাদের অবস্থাও হাসিনার মতোই হবে। তারা কিন্তু সেটা বৈঠকের মাধ্যমে ভারত কিভাবে পরাজয়িত হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। যারা হয়তো রাজনীতি বুঝেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন ভারত একেবারে নেস্তানাবুদ হয়ে গিয়েছে, ভারত একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতির ভিতরে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে। আর এজন্যই কিন্তু যারা বাংলাদেশের ভিতরে ভারতীয় আধিপত্য বিস্তার করে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতের দালালি করে, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাদের চিন্তা চেতনা এখন শুধুমাত্র ইউনূস ইউনূস তারেক তারেক আলোচনা হচ্ছে। তারা মোটামুটি সব প্ল্যান তাদের বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো তারা চেষ্টা করছে। ডক্টর ইউনূস যে বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, এটাকে মিসগেট করার চেষ্টা করছে যে বিএনপিকে মূলা ঝুলানো দেওয়া হয়েছে, তারেক রহমানকে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন পাবেন না, ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন না। যেখানে ইউনূস সব বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অর্থাৎ এখনো পর্যন্ত তারা তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে যে দূরত্বটা সেটা সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু সৃষ্টি হবে না আমরা আশা করি। তারেক রহমান বৈঠকের মধ্যে প্রমাণ করেছেন তার যে ম্যাচিউর অবস্থা ছিল, তার যে বসার কথা বলার যে ভঙ্গি ছিল, কত ভদ্রতা ছিল। তিনি প্রমাণ করেছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তিনি প্রমাণ করেছেন তিনি আদর্শ জিয়াউর রহমানের ছেলে, তিনি এটা প্রমাণ দিয়েছেন। তার আলোচনা, তার বৈঠকে এটা প্রমাণিত হয়েছে। অতএব আমি ভারতকে বলবো, তোমাদেরকে আমরা লাল সালাম দিয়ে দিয়েছি। আমাদের দেশের রাজনীতিতে তোমাদের হস্তক্ষেপ করার মতো কোনো জায়গা বা সুযোগ আমরা দেব না। আমরা বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা রয়েছেন তারাই আশা করি বাংলাদেশের সমস্যার সমাধান করবেন। যদিও সমস্যার সমাধানটা বিদেশে হয়েছে, কিন্তু আমাদের নেতাদের মাধ্যমে হয়েছে। কিন্তু আমাদের অনেক সমস্যাই আমাদের নেতাদের মধ্যে না হয়ে বিদেশির মাধ্যমে দেশের সমাধান হয়েছে। আমরা সেই সমস্যার সমাধান চাই না। আমরা চাই পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক আমাদের নেতাদের মাধ্যমে সমস্যার সমাধান হবে। আর এবার সেটাই হয়েছে। ভারতকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আমরা তোমাদেরকে চাই না, তোমাদেরকে ছাড়াও আমরা ভারত চলছে।